ডক্টর আম্বেদকর এই সংবিধানের মধ্যে যেটা দিতে পেরেছেন, এই আপনারা যারা বসে রয়েছেন তাদের ভোটাধিকার দিতে পেরেছেন। আপনাদের আমাদের ভোটাধিকার ছিল না। ভারতবর্ষে মাত্র ভোটাধিকার ছিল মাত্র 10% মানুষের, 10.2। এই 10% মানুষের ভোটাধিকার ছিল। কাদের কাদের ভোটাধিকার ছিল? যারা তথাকথিত উচ্চবর্ণের, দ্বিতীয়ত জমিদার জোরদার, তৃতীয়ত উচ্চ ব্যবসায়ী, এদের ভোটাধিকার ছিল। সমগ্র আমজনতার ভোটাধিকার ছিল না। এই সংবিধানে বাবা সাহেব আপনাকে ভোটাধিকার দিতে পেরেছেন। আর কি কি দিতে পেরেছেন? জয় ভারত, জয় সংবিধান, জয় মূল নিবাসী বহুজন, জয় বাবা সাহেব আম্বেদকর, জয় জোহার। মঞ্চে উপবিষ্ট আজকের সম্মানীয় সভাপতি ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার সামনে যারা রয়েছেন বিদগ্ধ মানুষেরা আমি দেখতে পাচ্ছি। আমার দাদারা রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছেন, এইদিকে অনেক মায়েরা রয়েছেন। আমি অনেক বক্তা রয়েছেন, বক্তব্য রাখবেন। আমি সামান্য সময় আপনাদের ডিস্টার্ব করব, একটু অনুগ্রহ করে আপনারা একটু শুনবেন যে আজকে সংবিধান দিবস। আমি সেই তত্ত্বে যাচ্ছি না, একেবারে কয়েকটা বঞ্চনার কথা আমি বলবো। তো সংবিধান দিবস হচ্ছে এই যে বাবা সাহেব আজকের দিনে রাজেন্দ্র প্রসাদের হাতে, প্রথম রাষ্ট্রপতি, তার হাতে সংবিধান তুলে দেন, ভারতের সংবিধান। যে সংবিধান যদি বাঁচে, এই সংবিধান বাবা সাহেব যে সংবিধান ভারত রাষ্ট্রের কাছে তুলে দিলেন, এই সংবিধান যদি বাঁচে তাহলে আপনারা বাঁচবেন। এই সংবিধান যদি মারা যায় তাহলে আমরাও মারা যাব। কেমন? মাত্র কয়েকটা কথা বললে বুঝতে পারবেন। আজ সংবিধান মৃত্যু শয্যায় শায়িত, সেই কথাগুলি বলবো যে কেন মৃত্যু শয্যায় শায়িত। যখন সংবিধান ছিল না ভারতবর্ষে, বাবা সাহেব ডক্টর আম্বেদকরের দেওয়া সংবিধান যখন ছিল না, তখন কি ছিল? তখন ছিল একটা সংবিধান যার নাম ছিল মনুর সংবিধান। সেই সংবিধানে যদি একটা দলিতকে পিটিয়ে মেরে ফেলা হতো তাহলে তার কোনো বিচার হতো না, ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল। এবং ডক্টর আম্বেদকর এই সংবিধানের মধ্যে যেটা দিতে পেরেছেন, এই আপনারা যারা বসে রয়েছেন তাদের ভোটাধিকার দিতে পেরেছেন। আপনাদের আমাদের ভোটাধিকার ছিল না। ভারতবর্ষে মাত্র ভোটাধিকার ছিল মাত্র 10% মানুষের, 10.2। এই 10% মানুষের ভোটাধিকার ছিল। কাদের কাদের ভোটাধিকার ছিল? যারা তথাকথিত উচ্চবর্ণের, দ্বিতীয়ত জমিদার জোরদার, তৃতীয়ত উচ্চ ব্যবসায়ী, এদের ভোটাধিকার ছিল। সমগ্র আমজনতার ভোটাধিকার ছিল না। এই সংবিধানে বাবা সাহেব আপনাকে ভোটাধিকার দিতে পেরেছেন। আর কি কি দিতে পেরেছেন? এই মূল নিবাসী বহুজন সমাজের মানুষ সংখ্যাটা কত? 2011 সালে সেন্সাস বলছে যে 92% হচ্ছে মূল নিবাসী বহুজন, মানে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি। আর মাত্র 8% তথাকথিত উচ্চ বর্ণের মানুষ। আপনারা বুঝতে পারছেন, মাত্র 8%। কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। এর সংখ্যা ভারতবর্ষে 2011 সালের জেলা ভিত্তিক সেন্সাসের কথা বলছি, তাদের সংখ্যা মাত্র 8%। তাহলে সেই 8% মানুষ সারা ভারতবর্ষ পরিচালনা করছে। আর আমরা 92% মানুষ ইতর পশুর মতন জীবন যাপন করছি। আমাদের অর্থ নেই, আমাদের সম্পদ নেই, আমাদের রাজনৈতিক ক্ষমতা নেই, আমাদের প্রধানমন্ত্রী নেই, আমাদের মুখ্যমন্ত্রী নেই, আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি নেই, আমাদের হাইকোর্টের বিচারপতি নেই, আমাদের আমলা নেই, কিছু নেই, শুধু নেই আর নেই।
ওই 8% মানুষ তাদের সবকিছু আছে। তাহলে বাবা সাহেব সংবিধানে যেটা দিতে পেরেছিলেন, আমি সংক্ষেপে তার দু একটি কথা বলি। দেখুন, 1942 সাল থেকে 1946 সালে 4 বছর বাবা সাহেব ব্রিটিশদের শ্রমমন্ত্রী ছিলেন, ব্রিটিশ ভারতের শ্রমমন্ত্রী। তিনি শ্রমমন্ত্রী থাকার সময় ভারতবর্ষের প্রথম তিনি যে আইনগুলো পাশ করিয়েছিলেন সেটা হচ্ছে প্রথম ভারতবর্ষে নয়, পৃথিবীর মধ্যে প্রথম যে মাত্র 8 ঘন্টা কাজের আইন তিনি বেঁধে দেন। আগে শ্রমিকদের 12 থেকে 14-15 ঘন্টা কাজ করতে হতো। তিনি বললেন 8 ঘন্টার বেশি কাজ করলে তাকে ওভার টাইম দিতে হবে, পার্ট টাইম দিতে হবে, বাড়তি টাকা দিতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করলেন, যেটা আগে শুধু ওই যার বাবা চাকরি করছেন তার ছেলেই চাকরি পেতেন। বাবা সাহেব ভারতবর্ষে প্রথম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করলেন। তিনি নারীর চাকরির কথা বললেন এবং সমকাজে সমবেতনের কথা বললেন। আগে নারী পুরুষের বেতন সমান ছিলেন না। তিনি ম্যাটারনিটি লিভের কথা বললেন, আইন পাশ করলেন, মাতৃত্বকালীন ছুটি। এবং ভারতবর্ষে প্রথম কৃষক আইন, কৃষক যে একটা আইন হতে পারে, কৃষক আইন চালু করলেন। অনেক বিষয়। তাহলে সেই সংবিধান কেন বললাম মৃত্যু সজ্জায় শায়িত, সেটা শুনুন যে সংবিধান আছে কি। আমরা যদি বেসরকারীকরণ কোনো চাকরি হয়, বেসরকারীকরণ চাকরিতে কি সংরক্ষণ কোটা আছে? বেসরকারীকরণ চাকরিতে বেসরকারীকরণ সংরক্ষণ কোটা নেই। তাহলে চাকরিতে সমস্ত কিছুই বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, সেখানে তো আমাদের সংরক্ষণ কোটা থাকবে না। আমি রাজ্য এবং কেন্দ্রের একটা তালিকা দিচ্ছি এবং টোটাল চাকরির একটা তালিকা দিচ্ছি। ভারতবর্ষে মোট আইআইটি কলেজ রয়েছে 23টি এবং তার শাখা। সেখানে শিক্ষক সংখ্যা 6043 জন। 6043 জন শিক্ষকের মধ্যে এসসি মাত্র 149 জন আর এসটি মাত্র 21 জন। আমি বলছি আমার তত্ত্ব যদি ভুল হয়, একটা তত্ত্ব ভুলের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার, একটা তত্ত্ব ভুলের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার। তাই ভাবুন যে 6043 জন শিক্ষকের মধ্যে এসসি 149 জন, এসটি 21 জন। থাকার কথা কত? এসসি 15%, এসটি 7.5%। আইআইটি কলেজ। ভারতবর্ষে 40টি সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, সেখানে মাত্র এসসি শিক্ষকের সংখ্যা মাত্র 39 জন আর এসটি শিক্ষকের সংখ্যা মাত্র 8 জন। ভাবতে পেরেছেন, ভারতবর্ষে 8 জন মাত্র ইউনিভার্সিটি শিক্ষক এসটি। বঞ্চনা। একবার ভাবুন, অথচ সংবিধানে রয়েছে যে আমাদের এই সংরক্ষণ কোটাগুলো পূরণ করতে হবে। পূরণ করছে না। আমরা কোনো প্রতিবাদ করছি না, আমরা কোনো ভ্রুক্ষেপ করছি না যে আমাদের এত বড় বঞ্চনা, আমরা কোনো ভ্রুক্ষেপ করছি না। এরপরে রয়েছে ডি গ্রুপ, নন টিচিং ডি গ্রুপ, সেখানে মাধ্যমিক পাস। সেখানেও তারা বলছে উপযুক্ত ক্যান্ডিডেট নেই। এসসি এসটিদের মধ্যে, ওবিসিদের মধ্যে নাকি উপযুক্ত ক্যান্ডিডেট নেই। সেখানেও আমরা দেখি এসসি মাত্র 8%, এসটি 4.5%, ওবিসি 10%। সংরক্ষণ কোটা থাকলে মাত্র সামান্য সংখ্যক মানুষ তারা এই সংরক্ষণ ভোগ করছে। আমরা দেখি সুপ্রিম কোর্টের বিচারপতি, বর্তমানে সুপ্রিম কোর্টের 28 জন বিচারপতি, 28 জন। তার মধ্যে 24 জন বিচারপতি তথাকথিত উচ্চবর্ণের। আপনারা ভাবুন, সুপ্রিম কোর্টে যদি আপনারা যান, আপনারা কি করে বিচার পাবেন? এই 28 জন বিচারপতির মধ্যে 24 জন বিচারপতি তথাকথিত উচ্চবর্ণের। তাহলে আপনি কি করে বিচার পাবেন সেই সুপ্রিম কোর্টে? আবার হাইকোর্টে 27টি, ভারতের 27টি হাইকোর্টে 749 জন বিচারপতি রয়েছে। তার মধ্যে মাত্র 28 জন বিচারপতি হচ্ছে এসসি এসটি ওবিসি সমাজের।
আমি আবারও সংখ্যাটা বলছি, 749 জনের মধ্যে মাত্র 28 জন। তাহলে সেইখানে গিয়ে আপনি কি করে বিচার পাবেন? তারাই তো বসে রয়েছে, আপনার বিচারটা কি করে হবে? আমরা দেখি এরকম একের পর এক বঞ্চনা আমরা দেখতে পাই। আমি সংরক্ষণ করার আরেকটি তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্য সরকার 2018 সালের রাজ্য সরকারের রিপোর্ট, সেই রিপোর্টে বলছে যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এই 4টি গ্রেডের চাকরি, এসসিদের এ গ্রেডের চাকরি হচ্ছে মাত্র 4%। থাকার কথা পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট? 22%। আছে কত? 4%। বি গ্রেডে 7.1%, থাকার কথা কত পার্সেন্ট? 22%। সি গ্রেডে 10.2% এবং ডি গ্রেডে 12.3%। এটা হচ্ছে এসসিদের ক্ষেত্রে। আর এসটিদের ক্ষেত্রে আরো কত বঞ্চনা দেখুন। থাকার কথা 8%, কিন্তু রয়েছে এ গ্রুপে 0.5%, মানে 1% নয়। বি গ্রুপে 2%, সি গ্রুপে 3.6% এবং ডি গ্রুপে 5.4%। বঞ্চনা বুঝতে পারছেন? মানে বঞ্চনার ব্যাপারটা বুঝতে পারছেন কতটা বঞ্চনা? এবার সিন্ডালের ক্ষেত্রে বলছি, কেন্দ্রে থাকার কথা 15% যোগ 7.5%, মোট 22.5%। কেন্দ্রে এ গ্রুপে এসসিদের রয়েছে 4.5%, বি গ্রুপে রয়েছে 8.7%, সি গ্রুপে রয়েছে 11%, ডি গ্রুপে রয়েছে 14%। আর এসটিদের ক্ষেত্রে এ গ্রুপে মাত্র 1.2%, বি গ্রুপে 3.5%, সি গ্রুপে 4.5% আর ডি গ্রুপে 6.6%। মানে বঞ্চনা। অর্থাৎ বাবা সাহেব সংবিধানে যে রক্ষা কবচ দিয়ে গেছে, আমরা কি সেই রক্ষা কবচ আদায় করতে পারছি, পালন করতে পারছি? আপনি যে পার্টি করুন না কেন, আপনি যে পার্টি করুন, কিন্তু আপনার জাতির কথায়, আপনার সমাজের কথায়, আপনার জাতির বঞ্চনার কথায়, আপনার সমাজের বঞ্চনার কথায়, সেখানে তো আপনাকে লড়াই করতে হবে, জাতির কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে। আবার দেখুন, আপনারা দেখুন, রাজনীতিতে সংরক্ষণ আছে, সেখানে কিন্তু সংরক্ষণ পুরোপুরি ফুলফিল। রাজনীতির সংরক্ষণ কিন্তু একটা বাকি নেই, ব্যাকলগ নেই সারা ভারতবর্ষে। আপনারা ভাবুন, যদি বাবা সাহেব এই রাজনীতিতেও সংরক্ষণের ব্যবস্থা করে না যেতেন, তাহলে আমাদের সমাজের এমএলএ, এমপি এরা কি হতেন? এক গ্রামে এক ঘর তথাকথিত উচ্চবর্ণের মানুষ, অথচ সমস্ত ডোম, বাউরি, বাগদি সংখ্যালঘু সমাজের মানুষ। কিন্তু ওই এক ঘর তথাকথিত জেনারেল মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, তারা দেখবেন নেতা হচ্ছে, আর সবাই তাদের কথা শুনছি। যদি সংরক্ষণ কোটা না থাকতো, তাহলে একজন এমএলএ, এমপিও আমাদের সমাজ থেকে হতে পারতেন না। তার বড় প্রমাণ সারা ভারতবর্ষে আমি প্রমাণ দিতে পারি, সারা বাংলায় প্রমাণ দিতে পারি। এই বাংলার সংরক্ষণের বাইরে, সংরক্ষণ করার বাইরে তথাকথিত উচ্চবর্ণের রাজনৈতিক দলগুলো কি তার বাইরে একটা সিট দিয়েছে, একটা এমএলএ পদ দিয়েছে সংরক্ষণের বাইরে? জেনারেল কোটায় যে একটা জেনারেল কোটা আছে, সেখানে কোনো ডোমকে দিল, কোনো বাগদিকে দিল, কোনো বাউরি সমাজের মানুষকে দিল, কোনো নমশূদ্র সমাজের মানুষকে দিল। এরকম কি ঘটনা নিদর্শন আছে? নেই, পাবেন। অর্থাৎ এর থেকে প্রমাণ হয়, বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের সংরক্ষণ কোটা যদি না থাকতো, তাহলে রাজনীতিতে তারাও বলকে পাতেন না, তারাও দাঁড়াতে পারতেন না। বঞ্চনা ভারতবর্ষে প্রতি বছর, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্রাইম ব্যুরো রিপোর্ট বলছি, 2019 সাল ভারতবর্ষে 43,653 জন দলিত নারীকে খুন করে হত্যা করা হয়েছে, যার মধ্যে 1% ও বিচার পায়নি। উত্তরপ্রদেশে চলে যান, অন্যান্য জায়গায় চলে যান, সারা ভারতবর্ষ ব্যাপী, শুধু উত্তরপ্রদেশ বলবো কেন, দলিত সমাজের মায়েরা, বোনেরা, দলিত সমাজের মানুষ, তারা ধর্ষিত হলে বিচার পান না। এটা হচ্ছে ভারতবর্ষ। অথচ আমরা বলছি 92% মানুষ। আপনারা ভাবুন,
ভারতবর্ষে যে দাঙ্গাগুলো হয়, বাবা সাহেব যে সংবিধান দিয়ে গেছেন, এই সংবিধান যদি মেনে চলি আমরা, ভারতবর্ষে কোনো দাঙ্গা হবে না, সাম্প্রদায়িক দাঙ্গা হবে না। 92% মানুষ আমরা বলছি, এসসি এসটি ওবিসি সংখ্যালঘু সমাজের মানুষ আমরা বলছি, অথচ আমরা আমাদের মধ্যে দাঙ্গা করছি, আর তথাকথিত উচ্চ বর্ণের মানুষ তারা দাঙ্গা বাজিয়ে দিচ্ছি। ভাবতে পেরেছেন? আমরা বুঝতে পারছি না কারা মরছে। কোন দাঙ্গায় একজন মুখোপাধ্যায়, একজন গঙ্গোপাধ্যায় মরতে দেখেছেন? এইগুলো আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে যে যেদিন এই এসসি এসটি ওবিসি সংখ্যালঘু সমাজের মানুষ আমরা এক হয়ে যাব, ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ্যবাদ ওই যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে, ভারতবর্ষে থাকতে পারবে না, বইতে পড়া ছেড়ে দেবে। কোন এক সময় বিহারে হয়েছিল, আমার মানুষকে নিয়ে তুমি আমার উপাসনালয় ভাঙছো, আমার মানুষকে নিয়ে তুমি মন্দির ভাঙছো, মসজিদ ভাঙছো। আমরা যদি তোমার হাতের পুতুলে পরিণত না হই, আমরা যদি এক হই, এই 1 ঘন্টার মধ্যে ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ্যবাদ ধুয়ে মুছে যাবে। 1 ঘন্টার মধ্যে দাঙ্গা করার মানুষ থাকবে না, কারণ ওরা তো দাঙ্গা করে না, ওরা তো ব্রেন দিয়ে আমাদের দিয়ে দাঙ্গা করায়। তাই বাবা সাহেবের সংবিধান, আমরা তো ঘরে অনেক ধর্মগ্রন্থ রাখি, ঘরে ঘরে বাবা সাহেবের সংবিধান রাখুন, বাবা সাহেবের সংবিধানটা পড়ুন, যে সংবিধানের সমতা দিয়েছে, সম্মান দিয়েছে, আত্মসম্মান বোধ দিয়েছে। আপনারা অনেকেই ভাবছেন এনআরসি চালু হয়েছে, অনেকেই ভাবছেন যে এনআরসিতে ওই বাঙালদের সমস্যা। এনআরসি পড়ে দেখেছেন? আবার অনেকে বলছেন এনআরসিতে মুসলমানদের সমস্যা। এনআরসিতে কি পড়ে দেখেছেন? 1.5 পাতার মাত্র। क्या 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 পড়ে দেখেছেন? 1.5 পাতা, সহজ সরল ইংলিশে পড়ে দেখুন। আমি মাত্র 1 মিনিটে আপনি বুঝতে পারবেন যদি সচেতন মানুষ হন। তারপরে নেট খুলুন, নেট খুলে বলুন আমি ভুল বলেছি, একটা জুতো দিয়ে মুখে মারুন যে আমি একটা শব্দ ভুল বলেছি। তাহলে আপনাকে শুনতে হবে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2019-এ পাস করা হলো। সেখানে বলল যে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হলে তাহলে 1948 সালের 19শে জুলাইয়ের আগের প্রমাণপত্র দেখাতে হবে। আবারও বলছি, ভারতবর্ষের নাগরিকত্ব পেতে হলে 1948 সালের 19শে জুলাইয়ের আগে প্রমাণপত্র দেখাতে হবে। আর কি বললেন? আর বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা আসছে, যেসব সংখ্যালঘু মানুষ, 6টা ধর্মের মানুষ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, মুসলিম নয়, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, এই 6টা ধর্মের মানুষ, তারা নাগরিকত্ব পাবে কিভাবে? তাদের ওদেশ এই 3টি দেশ থেকে এসছে, এই 3টি দেশ থেকে এসে প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশ থেকে এসছে বা পাকিস্তান থেকে এসছে বা আফগানিস্তান থেকে এসছে। তাদের প্রমাণ করতে হবে যে ধর্মীয় অত্যাচারে এসছে, তাদের প্রমাণ করতে হবে যে তারা এই দেশে পাসপোর্ট অ্যাক্টে এসছে। এইগুলো যদি প্রমাণ করতে না পারে তাহলে তারাও নাগরিকত্ব পাবে না। এবার ভাবুন, বাংলাদেশ থেকে যে লোকটি এলো সে কি করে প্রমাণ দেবে সে বাংলাদেশে থেকে অত্যাচারিত হয়ে এসছে? কখনো প্রমাণ দিতে পারবে? বাংলাদেশের সরকার কি তাকে লিখে দেবে? বা সে কি করে প্রমাণ দেবে সে বাংলাদেশ থেকে সংখ্যালঘু সমাজের মানুষ, অর্থাৎ হিন্দু সমাজের মানুষ? সে তো প্রমাণ দিতে পারবে না, কেন সে তো সঙ্গে বাংলাদেশের ডকুমেন্টস নিয়ে আসেনি, আর কবে এসছে। ফলে ওই অ্যাক্টে একজন বাঙালো নাগরিকত্ব পাবে না। তাহলে পড়ে থাকলো কারা? ঘটি। তাহলে এদের ক্ষেত্রে বলেছে 1948 সালের 19শে জুলাই। আপনারা বলুন কজন মানুষের 1948 সালের 19শে জুলাইয়ের আগের প্রমাণপত্র দেখাতে পারবেন? কজন? আসুন হাত তুলুন। 1948 সালের 19শে জুলাইয়ের আগের প্রমাণপত্র দেখাতে পারবেন? যদি দেখাতে না পারেন তাহলে আপনি এদেশের বেনাগরিক। বড় প্রমাণ আসাম। আমি আসামের তত্ত্বটা আপনাকে বলছি। আসামে কারা কারা বেনাগরিক হয়েছে
আদিবাসী, এই আদিবাসীদের ভারতবর্ষ, আসামে কত সংখ্যক আদিবাসী, আমি শুধু আদিবাসীদের লিস্ট দিচ্ছি, তারা বেনাগরিক হয়েছে। গোর্খা, আমি আবারও বলছি, এক একটা ভুলের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার। আমি সরকারি তথ্য বলছি। গোর্খা জনজাতি, ওরা বলছে গোর্খা 85,000, কোস রাজবংশী 58,000, বড়ো কমিউনিটি 20,000, রাভা 8,000, হাজাং 8,000, মিসিং 7,000, কার্বি 9,000, অহম 3,000, মটক 1,500। এরকম 23টি আদিবাসী সমাজের মানুষ তারা বেনাগরিক হয়েছে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে আসামে 19,06,652 জন বেনাগরিক হয়েছে, তার মধ্যে 16 লক্ষ হিন্দু, মাত্র 1,40,000 মুসলমান। যারা আনন্দ পাচ্ছেন ভারতবর্ষে এনআরসি হলে মুসলমান দাঁড়াবে, তারা শুনে রাখুন, আমি তত্ত্ব ধরে ধরে বলছি কেন। এবং আসামে বলা হয়েছে যে 1,40,000 যে মুসলিম বেনাগরিক হয়েছে, তারা ওই কিছু কাগজপত্র একটু ভুল আছে, নামের ভুল আছে, তারা প্রায় 1,20,000 নাগরিকত্ব পেয়ে যাবে, দ্বিতীয় নাগরিকত্ব সংস্করণে। কিন্তু আসামে 12 লক্ষ মধ্য সমাজের মানুষ, নমশূদ্র সমাজের মানুষ, তারা বেনাগরিক হয়েছে। মোট 16 লক্ষ হিন্দু বেনাগরিক হয়েছে, 1,55,000 আদিবাসী সমাজের মানুষ বেনাগরিক হয়েছে। প্রশ্ন তুলুন, তাহলে প্রত্যেক হিন্দু যদি নাগরিকত্ব পায়, তাহলে আসামে পেল না কেন? আসামে কেন এই আদিবাসী সমাজের মানুষ বেনাগরিক হলো? ফলে আনন্দের কোনো কারণ নেই। আপনি আরেকটা ভয়ঙ্কর, আসামে ভিত্তি বছর ছিল 1971 সালে 25শে মার্চ, আর আমাদের ভিত্তি বছর কত সাল? আরো আগে 1948 সালে 19শে জুলাই। ফলে আপনি ভেবে দেখুন আপনার কাগজপত্র আছে কিনা। যদি কাগজপত্র না থাকে, এনআরসি যদি চালু হয়, তাহলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুত হন, অথবা বেনাগরিক হয়ে সমস্ত অধিকার বর্জিত হয়ে থাকার চেষ্টা করুন। আসাম আপনার বড় উদাহরণ। আমি বলছি যে দেশ আমার, আমি এসসি সম্প্রদায়ের মানুষ, এসসি সমাজের মানুষ, এদেশ মূল নিবাসী বহুজন সমাজের মানুষের দেশ, এদেশ আমার দেশ। এদেশে তারা বাইরে থেকে এসে 8% তথাকথিত উচ্চ বর্ণের মানুষ, তারা আইন বের করছে, তারা আইন বের করে বলছে আমরা বেনাগরিক। লজ্জা আমাদের। একবার ভাবুন, তারা আর্য ইন্দো ইউরোপ থেকে এসে এইখানে এসে বলছেন যে আমরা বেনাগরিক। কাদের বলছেন? যারা এই দেশের মূল নিবাসী বহুজন সমাজের মানুষ, তাদের বলছেন। তাহলে পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য মাস্টার, কি বাবা সাহেব যেটা বলেছেন, ক্ষমতার দুর্গ, ক্ষমতার দুর্গ হচ্ছে পার্লামেন্ট ভবন। আমরা 92% মানুষ মুখে বলছি, 85% বলবেন না। ওটা 1990 সালের মন্ডল কমিশনের রিপোর্টে ছিল। 2011 সালে জেলা ভিত্তিক সেন্সাসে সে সংখ্যাটা বেড়ে 92% হয়েছে। তো যেদিন এই 92% মানুষ সত্যি বাবা সাহেবের দর্শন মেনে আমরা যদি সংবিধানকে মেনে এক হতে পারি, সেদিন ভারতবর্ষ কিন্তু এক নতুন ইতিহাস গড়বে।